অন্ধকার, কেবলই অন্ধকার। শহর থেকে প্রায় ৫০ মাইল দূরে লোকালয় থেকে বিচ্ছিন্ন সেই পাহাড়ের উপরের বাংলোটা। বাংলো নয়, যেন সময়ের স্তব্ধ কারাগার। কাঠ আর পাথরের পুরনো কাঠামো, যা বিগত ৭০ বছরের প্রতিটি ঝড়, প্রতিটি মৃত্যু আর প্রতিটি ফিসফিসানিকে নিজের দেয়ালে শুষে নিয়েছে। চারপাশে কেবল শাল, সেগুন আর মহুয়ার ঘন জঙ্গল, যেখানে সূর্যের আলো দিনের বেলাতেও প্রবেশ করতে ভয় পায়। রাত নামলে সেই জঙ্গল শ্বাস নেয়, এক বিভৎস ঠান্ডা নিঃশ্বাস, যা বাংলোর কাচবিহীন জানালা দিয়ে সরাসরি এসে মিশে ভেতরে, প্রতিটি জীবিত মানুষের রক্তে। প্রদীপ জানে সে ভুল করেছে। গত ৭ দিন ধরে এই নির্জনতায় তার একমাত্র সঙ্গী হল এক জীর্ণ ডায়েরি এবং ৪ বছর আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া তার কাকার রেখে যাওয়া কিছু অস্পষ্ট চিঠি। কাকাবাবু ছিলেন একজন প্রত্নতত্ত্ববিদ। এই পাহাড়ের স্থানীয় কিংবদন্তি নিয়ে গবেষণা করতে এসেছিলেন, আর ফিরে যাননি। প্রদীপ এই ডায়েরির শেষ পাতায় লেখা একটা অসংলগ্ন বাক্য অনুসরণ করে এখানে এসেছে। ছায়ারা কথা বলে যখন কাঠকয়লার চুলো নিভে যায়। আজ অমাবস্যা, বাইরে আকাশ থেকে নক্ষত্ররা যেন মুখ ফিরিয়ে নিয়েছে। কাঠের মেঝেতে প্রদীপের পায়ের শব্দ, একটা শুকনো খটখট আওয়াজ, পুরো বাংলোর নিস্তব্ধতাকে আরও বেশি তীক্ষ্ণ করে তুলছে। বাংলোর দক্ষিণ পশ্চিম কোণে একটা তালাবদ্ধ ঘর, যার দরজায় বহু প্রাচীন কায়দায় খোদাই করা আছে কিছু অজানা প্রতীক, যা দেখতে অনেকটা জালের মতো। কাকাবাবুর ডায়েরিতে বারবার এই ঘরটির উল্লেখ ছিল, কিন্তু তিনি কখনো এর ভেতরে প্রবেশ করেননি। হঠাৎ বাইরের আবহাওয়া যেন নিথর হয়ে গেল। বাতাসের সেই একটানা শোঁ শব্দটা বন্ধ। জঙ্গল একেবারে চুপ। এই আকস্মিক তীব্র নীরবতা প্রদীপের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নামিয়ে আনল। মনে হল সমস্ত প্রকৃতি যেন এক মুহূর্তে কান খাড়া করে দাঁড়িয়ে আছে, কোনো এক প্রতীক্ষিত আহ্বানের অপেক্ষায়। প্রদীপ দক্ষিণ পশ্চিমের সেই ঘরের দিকে এগিয়ে গেল, হাতে একটা পুরনো মরচে পড়া টর্চ। টর্চের আলো ঘরের পাল্লায় পড়তেই সেই জালের মতো প্রতীকগুলো যেন কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল তালা ভাঙা দরকার। কাপা হাতে একটা ছোট লোহার শাবল দিয়ে সে তালাটার উপর আঘাত হানতে শুরু করল। ধাই ধাই, আওয়াজটা যেন কাচের মতো ভেঙে গেল সেই তীব্র নীরবতার মধ্যে। ঠিক তক্ষুনি ঘরের ভেতর থেকে একটা শ্বাস প্রশ্বাসের শব্দ ভেসে এলো। সেটা কোনো মানুষের শ্বাস নয়, সেটা যেন ক্ষুধার্ত প্রাচীন কিছুর শ্বাস, লম্বা, থেমে থেমে, ভেজা, যেন শত শত বছর ধরে আটকে রাখা বাতাসকে অবশেষে বাইরে ছাড়া হচ্ছে। প্রদীপ আতঙ্কে স্থির হয়ে গেল। শাবলটা হাত থেকে পড়ে গেল ঠুস করে। তার মস্তিষ্কের প্রতিটি স্নায়ু চিৎকার করে বলল, পালাও। কিন্তু শরীর নড়ল না। তার দৃষ্টি আটকে গেল দরজার ঠিক নিচের ফাটলটার দিকে। সেই ফাটল দিয়ে ভেতরে থাকা অন্ধকার যেন তরল হয়ে বাইরে বেরিয়ে আসছে, কালো, ধোঁয়ার মতো, কিন্তু ঘনত্বে ভারী। আর সেই অন্ধকার থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর। এটি কোনো পুরুষ বা মহিলার কণ্ঠ নয়, এটি বহু কণ্ঠের এক ভয়াবহ মিশ্রণ, যা হাজার বছরের যন্ত্রণা, ঘৃণা আর বঞ্চনা দিয়ে তৈরি। তুমি ফিরে এসেছ। স্বরটা অত্যন্ত নিচু, ফ্যাঁসফ্যাঁসে, অথচ কম্পনে এতই শক্তিশালী যে প্রদীপের কানের পর্দা ভেদ করে সরাসরি তার আত্মাকে আঘাত করল। মনে হলো এই আওয়াজ কেবল বাতাসকে নয়, সময়কেই বাঁকিয়ে দিচ্ছে। বাংলোর প্রতিটি কণা এই শব্দে সাড়া দিচ্ছে। প্রদীপ জানত না তার কাকাবাবু কেবল গবেষণা করতে আসেননি। তিনি এই প্রাচীন অন্ধকার শক্তিকে ডেকে এনেছিলেন কোনো এক ভুলে ভরা আচারে। আর সেই শক্তি এখন সেই রক্তের উত্তরাধিকারীর আগমনকে স্বাগত জানাচ্ছে। প্রদীপের মনে হল ঘরের ভেতরের অন্ধকার যেন প্রসারিত হতে হতে তাকে গিলে খেতে চাইছে। তার সমস্ত অস্তিত্ব জুড়ে একটা ঠান্ডা স্যাঁতসেঁতে অনুভূতি, ঠিক যেন কবরস্থানের মাটির স্পর্শ। সে আর এক মুহূর্তও দাঁড়াতে পারল না। পালানোর জন্য সে ঘুরে দাঁড়াল, কিন্তু তার সামনেই ঠিক মাঝ বারান্দায় দাঁড়িয়ে আছে কাকাবাবু। কিন্তু এই কাকাবাবু নয়। কাকাবাবুর কাঠামো, যার চোখ নেই, কেবল দুটো গভীর শূন্য গর্ত, মুখটা হাঁ করা, যেন তিনি শেষ নিঃশ্বাসটি ত্যাগ করার সময় জমে গিয়েছিলেন। তার পরনের পোশাক ছিঁড়ে ঝুলছে, আর তার শরীর থেকে আসছে পচা বুনো ফুলের এক বিভৎস গন্ধ। আসল বিভীষিকা শুরু হলো তখন, যখন সেই কাঠামো ধীরে ধীরে তার হাত বাড়াল। সেই হাতগুলো আলোহীন, ছায়ার মতো পাতলা, কিন্তু সেগুলোর প্রায় আঙুলে লেগে আছে শুকনো রক্তের দাগ। প্রদীপ অনুভব করল সে কোনো ভৌতিক গল্পের মধ্যে নেই, সে নিজেই সেই গল্পে পরিণত হয়েছে। প্রদীপ বারান্দায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সেই ছায়াময় কাঠামোর দিকে তাকিয়ে চিৎকার করতে ভুলে গেল।
তার মুখ থেকে কেবল একটা ক্ষীণ গোঙানি বের হল। মস্তিষ্ক নির্দেশ দিচ্ছে দৌড়াতে, কিন্তু পা যেন মেঝেতে গেঁথে গেছে। এই মুহূর্তে তার একমাত্র প্রতিরক্ষা হল সেই পুরনো চামড়া বাঁধানো ডায়েরিটা, যা সে অজান্তে তখনও আঁকড়ে ধরে আছে। কাঠামোর চোখবিহীন কোটর থেকে এক ধরনের ঠান্ডা, বিদ্যুন্ময় শূন্যতা প্রদীপের দিকে সরাসরি তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে বাংলোর রান্নাঘরের দিক থেকে একটা ধাতব শব্দ ভেসে এলো, যেন একটা ভারী লোহার থালা মেঝেতে আছড়ে পড়ল। এই আকস্মিক শব্দে কাঠামোটা ক্ষণিকের জন্য থেমে গেল, যেন তার ধ্যান ভঙ্গ হল। প্রদীপ এই সুযোগে মরিয়া হয়ে ঘুরে ছুটল, কিন্তু কোথায় যাবে? সে জানে সেই বাংলোর চালে আটকে গেছে। বাঁচার একমাত্র আশা এই ডায়েরির ভেতরের গুপ্ত কথাগুলো। সে দ্রুত সিঁড়ি বেয়ে দোতলার সেই ছোট লাইব্রেরি ঘরে চলে এলো, যেখানে কাকাবাবু তার বেশিরভাগ গবেষণা করতেন। দরজা বন্ধ করে সে টর্চের আলো ফেলে ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। কাগজগুলো হলুদ, খসখসে, আর কিছু পাতায় শুকনো কালচে ছোপ, সম্ভবত রক্তের। ডায়েরির ভেতরের লেখাগুলো ছিল অস্থির হাতে লেখা, যেন প্রতিটি শব্দ লেখার সময় কাকাবাবু কোনো গভীর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। অক্টোবর ৩, ১৯৫৭, কাকাবাবুর হাতের লেখা। আজ রাতে সেই জিনিসটা আবার দেখলাম, বাংলোর পেছনের পুকুর পাড়ে। সেটা জল থেকে ওঠে না, কিন্তু জলের ভেতরে একটা আলোহীন চক্র তৈরি করে ভাসতে থাকে। স্থানীয়রা বলে এই পাহাড়ের নাম ছিল আসলে নিয়তি ছায়ার পাহাড়। বাংলোটা তৈরি করেছিল এক ইংরেজ কলোনিয়াল অফিসার, যার পুরো পরিবার রহস্যজনকভাবে এক রাতে উধাও হয়ে যায়। শুধু তার ৮ বছরের মেয়েটা বেঁচে ছিল। সে সারা জীবন কথা বলেনি, কেবল দেওয়ালে অদ্ভুত জ্যামিতিক নকশা আঁকত। এই বাংলোর মাটি পুরনো এবং ক্ষুধিত। এখানে যা কিছু জন্ম নেয় তা নিজের আলো হারায়। প্রদীপের বুক ধরফর করে উঠল। সে সেই ৮ বছরের মেয়েটির আঁকা নকশাগুলো দেখেছিল। দক্ষিণ পশ্চিমে সেই তালাবন্ধ ঘরের দরজাতেও একই প্রতীক খোদাই করা। অক্টোবর ২৮, ১৯৫৭। আমার গবেষণা সঠিক। এই জায়গায় একটা প্রাচীন কায়িক সংযোগ আছে। এটা নিছক ভূত নয়, এটা একটা এন্টিটি, যা ক্ষুধা মেটায় জীবিত স্মৃতি দিয়ে। আমি আবিষ্কার করেছি প্রতি ৫৯ বছর পর, যখন অমাবস্যা ঠিক শীতকালীন অয়নকালের কাছাকাছি আসে, তখন এই বাংলোর ভেতরে সময় খুব পাতলা হয়ে যায়। আজ সেই বিশেষ সময়টি থেকে আর মাত্র ৪ বছর বাকি। আমি সেই উৎস খুঁজে পেয়েছি, দক্ষিণ পশ্চিমে সেই ঘর। ওই ঘরে প্রবেশ করতে হলে রক্তের দরজা খুলতে হয়। আমি কি করছি? আমি এই ডায়েরিটা পোড়াতে পারছি না। এটা আমাকে এখানে আটকে রাখছে, যেন এটা নিজেই অন্ধকারের প্রবেশপথ। প্রদীপ আতঙ্কে ডায়েরিটা হাত থেকে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তার দৃষ্টি আটকে গেল শেষ সম্পূর্ণ লেখা পাতাটিতে। নভেম্বর ২০, ১৯৫৭, শেষ সম্পূর্ণ লেখা। সেটার ছায়া নেই। সে এখন পুরোপুরি শরীর নিয়েছে। আমি তাকে দেখেছি। সে দেখতে ঠিক আমার মতো, কিন্তু তার চোখগুলো কেবল গর্ত। সে আমার স্মৃতিগুলো খাচ্ছে। আমার প্রিয় মানুষগুলোর মুখ আমার মনে আসছে না। সে আমাকে এই ঘরে আটকে ফেলেছে। আমার ধারণা সে চায় না আমি এই কঙ্কাল এবং কাচের জাদুকরী বৃত্তের রহস্য জানতে পারি। আমি আগামীকাল, না, আজ রাতেই চেষ্টা করব। আমার রক্তের উষ্ণতা ছাড়া আর কিছুই কাজ করবে না। যদি তুমি এটা পড়ো প্রদীপ, পালাও। যা তুমি খুঁজছ তা তোমাকে চিরতরে গ্রাস করবে। ডায়েরির শেষ পাতায় প্রদীপ যে বাক্যটি অনুসরণ করে এসেছিল তা আবার চোখে পড়ল। ছায়ারা কথা বলে যখন কাঠকয়লার চুলো নিভে যায়। এর নিচে শুধু একটি শব্দ, শেষ। হঠাৎ লাইব্রেরি ঘরের কাচবিহীন জানালা দিয়ে চাঁদের একটা শীর্ণ আলো এসে পড়ল। প্রদীপ দেখল ডায়েরির কভারের চামড়ার ভাঁজে একটা অত্যন্ত ছোট চাবি লুকিয়ে রাখা আছে, যা এরিন সে খেয়াল করেনি। সে চাবিটা তুলে নিল। এটা দেখতে ঠিক সেই তালাটির সঙ্গে মেলে, যা দক্ষিণ পশ্চিমে সেই ভয়ঙ্কর ঘরটিকে বন্ধ করে রেখেছে। বাইরে সিঁড়ির গোড়ায় সেই কাকাবাবুর কাঠামোটা আবার নড়ে উঠল। এবার সে আর আওয়াজ করল না। সে কেবল তার আঙুলগুলো দিয়ে কাঠ মেঝেতে টেনে টেনে একটা শব্দ তৈরি করতে লাগল। খর খর খর, যেন একটা শিকারী তার শিকারের দিকে এগিয়ে আসছে। প্রদীপ এখন বুঝে গেল তার কাকা তাকে পালাতে বলেনি, বরং তাকে ডেকে এনেছে এই অশুভ শক্তির কাছে। কারণ কাকাবাবু ডায়েরিতে লিখেছিলেন এই এন্টিটির ক্ষুধার জন্য রক্তের উত্তরাধিকারী প্রয়োজন। সে এখন দুটি ভয়াবহ সত্যের মাঝে দাঁড়িয়ে। হয় সে চাবি নিয়ে দক্ষিণ পশ্চিমে সেই ঘরে প্রবেশ করবে এবং কাকাবাবুর নিয়তির মুখোমুখি হবে, নয়তো তাকে এই লাইব্রেরি ঘরে বসে সেই ক্ষুধার্ত কাঠামোর হাতে ধরা দিতে হবে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার হাতে এখন চাবি, যা একই সাথে মুক্তির পথ এবং মৃত্যুর দ্বার। প্রদীপ বারান্দায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা সেই ছায়াময় কাঠামোর দিকে তাকিয়ে চিৎকার করতে ভুলে গেল। তার মুখ থেকে কেবল একটা ক্ষীণ গোঙানি বের হল। মস্তিষ্ক নির্দেশ দিচ্ছে দৌড়াতে, কিন্তু পা যেন মেঝেতে গেঁথে গেছে। এই মুহূর্তে তার একমাত্র প্রতিরক্ষা হল সেই পুরনো চামড়া বাঁধানো ডায়েরিটা, যা সে অজান্তে তখনও আঁকড়ে ধরে আছে।
কাঠামোর চোখবিহীন কোটর থেকে এক ধরনের ঠান্ডা বিদ্যুন্ময় শূন্যতা প্রদীপের দিকে সরাসরি তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে বাংলোর রান্নাঘরের দিক থেকে একটা ধাতব শব্দ ভেসে এলো, যেন একটা ভারী লোহার থালা মেঝেতে আছড়ে পড়ল। এই আকস্মিক শব্দে কাঠামোটা ক্ষণিকের জন্য থেমে গেল, যেন তার ধ্যান ভঙ্গ হল। প্রদীপ এই সুযোগে মরিয়া হয়ে ঘুরে ছুটল, কিন্তু কোথায় যাবে? সে জানে সে এই বাংলোর জালে আটকে গেছে। বাঁচার একমাত্র আশা এই ডায়েরির ভেতরের গুপ্ত কথাগুলো। সে দ্রুত সিঁড়ি বেয়ে দোতলার সেই ছোট লাইব্রেরি ঘরে চলে এলো, যেখানে কাকাবাবু তার বেশিরভাগ গবেষণা করতেন। দরজা বন্ধ করে সে টর্চের আলো ফেলে ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। কাগজগুলো হলুদ, খসখসে, আর কিছু পাতায় শুকনো কালচে ছোপ, সম্ভবত রক্তের। ডায়েরির ভেতরের লেখাগুলো ছিল অস্থির হাতে লেখা, যেন প্রতিটি শব্দ লেখার সময় কাকাবাবু কোনো গভীর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন। অক্টোবর ৩, ১৯৫৭, কাকাবাবুর হাতের লেখা। সেই জিনিসটা আবার দেখলাম বাংলোর পেছনের পুকুর পাড়ে। সেটা জল থেকে ওঠে না, কিন্তু জলের ভেতরে একটা আলোহীন চক্র তৈরি করে ভাসতে থাকে। স্থানীয়রা বলে এই পাহাড়ের নাম ছিল আসলে নিয়তি ছায়ার পাহাড়। বাংলোটা তৈরি করেছিল এক ইংরেজ কলোনিয়াল অফিসার, যার পুরো পরিবার রহস্যজনকভাবে এক রাতে উধাও হয়ে যায়। শুধু তার ৮ বছরের মেয়েটা বেঁচে ছিল। সে সারা জীবন কথা বলেনি, কেবল দেয়ালে অদ্ভুত জ্যামিতিক নকশা আঁকত। এই বাংলোর মাটি পুরনো এবং ক্ষুধিত। এখানে যা কিছু জন্ম নেয় তা নিজের আলো হারায়। প্রদীপের বুক ধরফর করে উঠল। সে সেই ৮ বছরের মেয়েটির আঁকা নকশাগুলো দেখেছিল। দক্ষিণ পশ্চিমের সেই তালাবন্ধ ঘরের দরজাতেও একই প্রতীক খোদান করা। অক্টোবর ২৮, ১৯৫৭। আমার গবেষণা সঠিক। এই জায়গায় একটা প্রাচীন কায়িক সংযোগ আছে। এটা নিছক ভূত নয়, এটা একটা এন্টিটি, যা ক্ষুধা মেটায় জীবিত স্মৃতি দিয়ে। আমি আবিষ্কার করেছি প্রতি ৫৯ বছর পর যখন অমাবস্যা ঠিক শীতকালীন অয়নকালের কাছাকাছি আসে, তখন এই বাংলোর ভেতরে সময় খুব পাতলা হয়ে যায়। আজ সেই বিশেষ সময়টি থেকে আর মাত্র ৪ বছর বাকি। আমি সেই উৎস খুঁজে পেয়েছি, দক্ষিণ পশ্চিমের সেই ঘর। ওই ঘরে প্রবেশ করতে হলে রক্তের দরজা খুলতে হয়। আমি কি করছি? আমি এই ডায়েরিটা পড়াতে পারছি না। এটা আমাকে এখানে আটকে রাখছে, যেন এটা নিজেই অন্ধকারের প্রবেশপথ। প্রদীপ আতঙ্কে ডায়েরিটা হাত থেকে ফেলে দিতে যাচ্ছিল, কিন্তু তার দৃষ্টি আটকে গেল শেষ সম্পূর্ণ লেখা পাতাটিতে। নভেম্বর ২০, ১৯৫৭, শেষ সম্পূর্ণ লেখা। সেটা আর ছায়া নেই, সে এখন পুরোপুরি শরীর নিয়েছে। আমি তাকে দেখেছি। সে দেখতে ঠিক আমার মতো, কিন্তু তার চোখগুলো কেবল গর্ত। সে আমার স্মৃতিগুলো খাচ্ছে। আমার প্রিয় মানুষগুলোর মুখ আমার মনে আসছে না। সে আমাকে এই ঘরে আটকে ফেলেছে। আমার ধারণা সে চায় না আমি এই কঙ্কাল এবং কাঁচের জাদুকরী বৃত্তের রহস্য জানতে পারি। আমি আগামীকাল না, আজ রাতেই চেষ্টা করব। আমার রক্তের উষ্ণতা ছাড়া আর কিছুই কাজ করবে না। যদি তুমি এটা পড়ো প্রদীপ, পালাও। যা তুমি খুঁজছ তা তোমাকে চিরতরে গ্রাস করবে। ডায়েরির শেষ পাতায় প্রদীপ যে বাক্যটি অনুসরণ করে এসেছিল তা আবার চোখে পড়ল। ছায়ারা কথা বলে যখন কাঠকয়লা চুলো নিভে যায়। এর নিচে শুধু একটি শব্দ, শেষ। হঠাৎ লাইব্রেরি ঘরের কাঁচবিহীন জানালা দিয়ে চাঁদের একটা শীর্ণ আলো এসে পড়ল। প্রদীপ দেখল ডায়েরির কভারের চামড়ার ভাঁজে একটা অত্যন্ত ছোট চাবি লুকিয়ে রাখা আছে, যা এতদিন সে খেয়াল করেনি। সে চাবিটা তুলে নিল। এটা দেখতে ঠিক সেই তালাটির সঙ্গে মেলে যা দক্ষিণ পশ্চিমের সেই ভয়ঙ্কর ঘরটিকে বন্ধ করে রেখেছে। বাইরে সিঁড়ির গোড়ায় সেই কাকাবাবুর কাঠামোটা আবার নড়ে উঠল। এবার সে আর আওয়াজ করল না। সে কেবল তার আঙুলগুলো দিয়ে কাঠ মেঝেতে টেনে টেনে একটা শব্দ তৈরি করতে লাগল। খড়, 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 যেন একটা শিকারী তার শিকারের দিকে এগিয়ে আসছে। প্রদীপ এখন বুঝে গেল তার কাকা তাকে পালাতে বলেনি, বরং তাকে ডেকে এনেছে এই অশুভ শক্তির কাছে। কারণ কাকাবাবু ডায়েরিতে লিখেছিলেন এই এন্টিটির ক্ষুধার জন্য রক্তের উত্তরাধিকারী প্রয়োজন। সে এখন দুটি ভয়াবহ সত্যের মাঝে দাঁড়িয়ে। হয় সে চাবি নিয়ে দক্ষিণ পশ্চিমের সেই ঘরে প্রবেশ করবে এবং কাকাবাবুর নিয়তির মুখোমুখি হবে, নয়তো তাকে এই লাইব্রেরি ঘরে বসে সেই ক্ষুধার্ত কাঠামোর হাতে ধরা দিতে হবে। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তার হাতে এখন চাবি, যা একই সাথে মুক্তির পথ এবং মৃত্যুর দ্বার। সেই বিকৃত সবুজ আলোয় প্রদীপ নিজেকে আবিষ্কার করল সেই স্মৃতিজালের কেন্দ্রে। তার নিজের কণ্ঠস্বর যখন তাকে উদ্দেশ্য করে কথা বলল, তখন তার মনে হল যেন তার শরীর থেকে একটি অদৃশ্য সত্তা জোর করে বেরিয়ে আসছে। তার অস্তিত্বের প্রতিটি মুহূর্ত, শৈশবের হাসি, প্রথম প্রেম, কাকার প্রতি স্নেহ, সব কিছু যেন তরল আলোয় রূপান্তরিত হয়ে তার চোখ দিয়ে বেরিয়ে আসছে
এবং জালের স্মৃতিগুলোর সঙ্গে মিশে যাচ্ছে। সে বেদির উপর রাখা কাকাবাবুর কঙ্কালটির দিকে তাকাল। কঙ্কালটি এখন হাসছে। সেই হাসিটা ছিল শব্দহীন, দাঁতবিহীন, কিন্তু পৃথিবীর সবচেয়ে ভয়াবহ হাসির প্রতীক। প্রদীপের শরীর তখন ঠান্ডা হয়ে আসছে, যেন তার রক্ত জমাট বাঁধছে। কিন্তু ভেতরে ভেতরে তার মাথা তীব্র উষ্ণ। সে অনুভব করতে পারল তার মগজের প্রতিটি স্নায়ুকোষে এখন হাজার হাজার অচেনা স্মৃতি প্রবেশ করছে। ১৯২০ সালের কলকাতার রাস্তায় হেঁটে যাওয়া এক পথিকের আতঙ্ক, ১৮৮০ সালের এক ইংরেজ অফিসারের আত্মহত্যার যন্ত্রণা এবং আরও শত শত বছরের কষ্ট, ক্ষুধা আর মৃত্যু। তোমার শরীর আমাদের প্রদীপ, তোমার চেতনা কেবল একটি অতিথি। সেই বহু কণ্ঠস্বর তার মাথার ভেতরে বজ্রপাতের মতো শোনা গেল। হঠাৎ প্রদীপ তার হাত সরাতেই মেঝেতে পড়ে থাকে সেই পুঁথিটা নিজেই খুলে গেল। তার ওপর খোদাই করা অক্ষত চোখ প্রতীকটি যেন এবার জ্বলজ্বল করতে লাগল। সেই প্রতীক থেকে একটি ঘন কালো স্রোত বেরিয়ে এলো এবং সরাসরি প্রদীপের বুকের মধ্যে প্রবেশ করল। প্রদীপ চিৎকার করার চেষ্টা করল, কিন্তু তার মুখ থেকে কেবল একটা কর্কশ, পশুর মতো আওয়াজ বের হল। তার শরীর বাঁকতে শুরু করল। তার চামড়ার নিচে পেশিগুলো যেন অচেনা শক্তিতে ফুলে উঠল। তার আঙুলগুলো লম্বা হয়ে গেল, নখগুলো তীক্ষ্ণ হয়ে কাঁচের মতো চকচক করতে লাগল। সবচেয়ে ভয়াবহ পরিবর্তন এলো তার চোখে। তার নিজের বাদামি চোখগুলো ধীরে ধীরে সাদা হয়ে গেল। তারপর সেই সাদা অংশে কালো নিশ্ছিদ্র গর্তের মতো দুটো ফাঁকা স্থান তৈরি হল, ঠিক যেমন সে কাকাবাবুর কাঠামোর চোখে দেখেছিল। সে আর প্রদীপ নয়, সে এখন সেই এন্টিটির ধারক। রূপান্তর শেষ হতে সময় লাগল প্রায় ৫ মিনিট, যা প্রদীপের কাছে মনে হল ১০০ বছর। যখন সে নতুন রূপে দাঁড়াল, তখন তার উচ্চতা বেড়ে গেছে। তার শরীর থেকে এখন পচা মাটি এবং জীর্ণ পাতার এক তীব্র গন্ধ আসছে। সে এখন আর রক্ত মাংসের মানুষ নয়, সে হল সেই বাংলোর জীবন্ত প্রতীক, যে কেবল স্মৃতির ক্ষুধা মেটায়। ঘরের চারপাশের স্মৃতিজালগুলো এবার যেন আনন্দে কাঁপতে শুরু করল। তাদের কেন্দ্র থেকে সেই অক্ষত চোখগুলো যেন নতুন জীবন পেল। নতুন প্রদীপ, এন্টিটি, এবার দরজা ভেঙে বেরিয়ে এলো। দরজার পাল্লা তার এই নতুন শক্তির কাছে খড়কুটোর মতো ভেঙে পড়ল। জঙ্গলের শেষ ফিসফিসানি। সে যখন বারান্দায় পৌঁছাল, তখন বাইরে ভোর হতে তখনও বহু দেরি। অমাবস্যার অন্ধকার যেন তার এই নতুন ভয়ঙ্কর অস্তিত্বকে স্বাগত জানাচ্ছে। নতুন প্রদীপ হেঁটে গেল বাংলোর রান্নাঘরের দিকে। সে জানে তার ক্ষুধা মেটাতে হবে। রান্নাঘরে গিয়ে সে দেখল মেঝেতে সেই ভারী লোহার থালাটা পড়ে আছে, যা তাকে লাইব্রেরিতে যেতে সাহায্য করেছিল। সে কাছে যেতেই দেখল থালার নিচে চাপা পড়ে আছে একটি ছোট জীর্ণ ডায়েরির পাতা। সেটা কাকাবাবুর লেখা নয়, সেটা লেখা সেই ইংরেজ অফিসারের মেয়েটির হাতে। কেউ কেউ আসবে দরজা খোলার জন্য। সে ঘুমিয়ে আছে, কিন্তু সে অপেক্ষা করে। যখন শেষবারের মতো তারা আসবে, সে বের হবে। তার নাম নেই, সে শুধু ক্ষুধার্ত। নতুন প্রদীপের ঠোঁটে একটা ধীরে বিভৎস হাসি ফুটে উঠল। সে এখন বুঝতে পারল এই পুরো যাত্রাটাই ছিল এক ভয়াবহ আচার, যা শুরু হয়েছিল ৭০ বছর আগে এবং শেষ হল তার আত্মসমর্পণের মাধ্যমে। সে ধীরে ধীরে বাংলোর প্রধান দরজা দিয়ে বাইরে বেরিয়ে এলো। জঙ্গল এখন আর নীরব নয়। জঙ্গলের গাছপালা যেন তার আগমনকে স্বাগত জানিয়ে ফিসফিস করছে। পাতাগুলো নড়ছে না, কিন্তু একটা অদৃশ্য ঠান্ডা স্রোত যেন পুরো জঙ্গলে ছড়িয়ে পড়ছে। সে পাহাড়ের ঢাল বেয়ে নিচে নামতে শুরু করল, সেই শহরের দিকে যেখান থেকে সে এসেছিল। তার প্রতিটি পদক্ষেপে শুকনো পাতাগুলো মচমচ করে উঠছিল, কিন্তু সেই শব্দ ছিল ধাতব, কৃত্রিম। নতুন প্রদীপের মনে এখন কোনো মানবিক আবেগ নেই, কেবল সেই এন্টিটির অনন্ত ক্ষুধা। সে জানে শহরে গিয়ে তাকে প্রথমেই কাছে থাকা জীবিত মানুষটিকে খুঁজে বের করতে হবে, যে তাকে এই পাহাড়ের বাংলোর ঠিকানা দিয়েছিল, সম্ভবত কোনো প্রবীণ গবেষক বা গ্রন্থাগারিক। তার এখন আর সেই মানুষের শরীর দরকার নেই, তার দরকার সেই মানুষের জীবিত স্মৃতি। সে হাঁটতে লাগল, রাতের অন্ধকার তাকে আড়াল করে রাখল। একসময় সে গ্রামের পথের ধারে পৌঁছাল। দূরে প্রথম গ্রামের কুড়ে ঘরগুলোর জানালা দিয়ে কৃষ্ণাভ আলোর ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। মানুষ তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। নতুন প্রদীপ তার হাত বাড়াল। তার হাতের কালো নখগুলো যেন বাতাস কেটে গেল। সে অনুভব করল তার ক্ষুধা এখন অনেক বড়, কেবল একজন বা দুজনের স্মৃতি নয়। তার প্রয়োজন একটি জনপদের স্মৃতি, যা দিয়ে সে তার শক্তি পূরণ করবে। আর সেই মুহূর্তে গ্রামের প্রথম কুকুরের ডাক শোনা গেল। সেটা কেবল একটা ডাক ছিল না, সেটা ছিল ভয় এবং চরম বিপদের চিৎকার। কুকুরটি যেন অনুভব করতে পারল মানবতার শত্রু গ্রামে প্রবেশ করতে চলেছে। নতুন প্রদীপের চোখবিহীন গর্ত থেকে একটা অদৃশ্য তীব্র শক্তি বেরিয়ে এলো এবং দ্রুত ছড়িয়ে পড়ল গ্রামের প্রতিটি ঘরে, প্রতিটি জীবিত মানুষের স্বপ্নে।
সেই মানুষগুলো যখন সকালে ঘুম থেকে উঠবে তখন তারা হয়তো দেখবে যে তাদের প্রিয়জনের মুখ মনে পড়ছে না, তাদের অতীতের কোনো স্মৃতি অবশিষ্ট নেই। তারা থাকবে, কিন্তু তাদের ভেতরের মানুষটা হারিয়ে যাবে। ভোর হলো, সূর্যের আলো পড়ল পাহাড়ের ওপর। বাংলোটা এখন বাইরে থেকে দেখলে নিস্তব্ধ এবং শান্ত মনে হবে, কিন্তু তার ভেতরের ঘরে সেই স্মৃতিজালগুলো এখন সবুজ আলোয় ঝলমল করছে, কারণ তাদের ক্ষুধা মেটানোর পালা সবে শুরু হয়েছে।